Dear students, in today's class, we are going to discuss about a very important poem of class 12, 4th semester. That is Sonnet 73 by William Shakespeare. তো এই কবিতাটা শুরু করার আগে প্রথমে আমাদেরকে কবি সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। অবশ্যই যেটুকু তোমাদের টেক্সটে দেওয়া আছে এখানে অ্যাবাউট দ্য পোয়েট কি রয়েছে একটু দেখে নাও। উইলিয়াম শেক্সপিয়ার 1564 1666 অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন 1564 সালে এবং 1616 সালে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন। হি ওয়াজ অ্যান ইংলিশ প্লেরাইট, তিনি একজন ইংরেজ নাট্যকার ছিলেন অর্থাৎ নাটকের লেখক ছিলেন, পোয়েট কবি ছিলেন, অ্যান্ড অ্যাক্টর এবং একজন ভালো অভিনেতা ছিলেন। তিনি যখন থিয়েটারের জগতে যুক্ত ছিলেন ঠিক সেই সময়েই কিন্তু তার নাটক লেখালেখি শুরু হয়। ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ দি গ্রেটেস্ট রাইটার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি সাহিত্যে এবং ইংরেজি ভাষায় একজন মহান লেখক হিসাবে, মহান সাহিত্যিক হিসাবে গণ্য করা হয় কাকে? না, উইলিয়াম শেক্সপিয়ারকে। হিজ ওয়ার্কস ইনক্লুড 39 প্লেজ, তিনি জীবনে 39টা প্লেজ অর্থাৎ নাটক লিখেছেন। 154 সনেটস, 154টি সনেট লিখেছেন, অ্যান্ড 2 লং ন্যারেটিভ পোয়েমস, এবং 2টি দীর্ঘ এবং বর্ণনাত্মক কবিতা লিখেছেন। নন অ্যাজ দ্য বার্ড অফ অ্যাভন, ওনাকে কিন্তু বার্ড অফ অ্যাভন বলা হয় অর্থাৎ অ্যাভনের কবি। এই প্রশ্নটা জিকের ক্ষেত্রেও কিন্তু তোমাদের থাকে, একটু খেয়াল রাখবে। হি এক্সপ্লোরড টাইমলেস থিম অফ লাভ, ভালোবাসার যে চিরন্তন অস্তিত্ব সেই চিরন্তন অস্তিত্বকে নিয়ে তিনি লেখালেখি করেছেন এবং এই জিনিসগুলিকে নিয়ে, চিরন্তন অস্তিত্বকে নিয়ে তিনি এক্সপ্লোর করেছেন, অন্বেষণ করেছেন। পাওয়ার, ক্ষমতাকে নিয়ে অন্বেষণ করেছেন, অ্যান্ড হিউম্যান নেচার, মানুষের প্রকৃতিকে নিয়ে তিনি অন্বেষণ করেছেন। হিজ ইনফ্লুয়েন্স অন লিটারেচার অ্যান্ড আর্টস রিমেন আনপ্যারালেলড, শিল্প এবং ভাষার ক্ষেত্রে তাঁর যে প্রভাব, তাঁর ইনফ্লুয়েন্স, সেটা কিন্তু আনপ্যারালেলড অর্থাৎ অতুলনীয়। তাঁর লেখার সঙ্গে, তার শিল্পকর্মের সঙ্গে কোনো কিছুকেই তুলনা করাই যায় না। চলো এরপর তাহলে আমরা এই সোনেট সম্পর্কে কিছু জেনে নিই। সোনেট জিনিসটা কি? না, সোনেট ইজ আ পোয়েম অফ 14 লাইন্স। সোনেট কাকে বলা হয়? 14 লাইনের কবিতাকে সোনেট বলা হয়। এটা তোমরা অনেক আগে থেকেই জানো। সোনেটকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম কথা হচ্ছে ইটালিয়ান সোনেট, ইটালিয়ান সোনেট, আর আরেকটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সোনেট। আচ্ছা, তো এই যে ইটালিয়ান সোনেট এবং শেক্সপিয়ারিয়ান সোনেট, দু ধরনের সোনেট। এই দু ধরনের সোনেটের নিশ্চয়ই আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে, আলাদা আলাদা ফিচার থাকবে, বলেই তো দু ধরনের হচ্ছে। তো প্রথমে আমরা জেনে নিই ইটালিয়ান সোনেট বলতে কি বোঝাই। ইটালিয়ান সোনেট হচ্ছে, সোনেট মানে 14 লাইন, এই 14 লাইনকে দুটো ভাগে ভাগ করা থাকে। 8 লাইন যেটাকে বলা হয় অক্টেভ, আর 6 লাইন যেটাকে বলা হয় সেস্টেট। 14 লাইন হয়ে গেল। এবং শেক্সপিয়ারিয়ান সোনেটের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা এই রকম: 3 কোয়াট্রেন, 3 কোয়াট্রেন আর 1 রাইম কাপলেট, 1 রাইম কাপলেট। রাইম কাপলেট মানে হচ্ছে জোড়া, কাপলেট মানে জোড়া। 3 কোয়াট্রেন মানে কি 4 লাইনের করে 3টা স্তবক, একটা কোয়াট্রেন মানে 4 লাইন, আর কাপলেট মানে জোড়া। তাহলে 3টা যদি কোয়াট্রেন থাকে, 4 লাইনের করে এক একটা হয়, তাহলে কি হবে? 3 4 12, অর্থাৎ প্রথমে থাকে 12 লাইন 3টা কোয়াট্রেনে, আর লাস্টে একটা রাইম কাপলেট থাকে, অর্থাৎ একটা লাইন জোড়া থাকে। কাপেল মানে জোড়া, কাপেল থেকে কাপলেট হয়েছে। তো এই হচ্ছে আমাদের শেক্সপিয়ারিয়ান সোনেট। শেক্সপিয়ার যে সোনেটগুলি লিখেছেন সেই সোনেটগুলি সম্পর্কে, সোনেটগুলির লেখার সময়ের যে ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি তোমাদের একটা ক্লিয়ার কনসেপশন না থাকে তাহলে এই সোনেটটা বুঝতে একটু অসুবিধা হবে। তাই তোমাদেরকে প্রথমেই একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই যে এই সোনেটগুলির উৎপত্তি কোথা থেকে হয়েছে, কোন অবস্থা থেকে, কোন মেন্টাল সিচুয়েশনের মধ্য দিয়ে যাওয়ার সময় এই সোনেটগুলি লিখেছেন শেক্সপিয়ার, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদেরকে একটু আগে বললাম 154টি সোনেট তিনি টোটাল লিখেছেন। এই 154টি সোনেটের মধ্যে 126টি, 1 থেকে 126টি সোনেট তিনি লিখেছেন ইউথকে অ্যাড্রেস করে। ইউথ
ফেয়ার ইউথ অর্থাৎ যৌবনের সৌন্দর্যকে অ্যাড্রেস করে, যৌবনের সৌন্দর্যকে সম্বোধন করে তিনি লিখেছেন। কীরকম না, কবি যে সময় সোনেটগুলি লিখছেন 1 থেকে 126, তখন কবি অলরেডি বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছেন এবং তিনি মনে করছেন যে যখন তিনি ইউথ ছিলেন, যখন তিনি যুবক ছিলেন, তখন তার কাছে জীবনটা কতটা কালারফুল ছিল, রঙিন ছিল, আবেগে ভরা ছিল, উচ্ছ্বাসে ভরা ছিল। যদি আমরা ইংরেজিতে বলি তাহলে 3টা শব্দ তোমরা এখানে যোগ করতে পারো। একটা হচ্ছে এনার্জি, আর একটা হচ্ছে এনথুসিয়াজম। এনথুসিয়াজম মানে হচ্ছে উৎসাহ, আর আরেকটা প্যাশন, অর্থাৎ প্যাশন মানে কোনো কাজ করার তীব্র ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা আবেগ। তো প্রথমেই দেখে নাও, যখন কবি ইউথ ছিলেন, যৌবনের মধ্যে ছিলেন, তখন তার মধ্যে প্রচুর এনার্জি ছিল, জীবনটা রঙিন ছিল, জীবনের মধ্যে আনন্দ ছিল এবং এনথুসিয়াজম ছিল তার মধ্যে। এনথুসিয়াজম মানে কি? এনথুসিয়াজম মানে হচ্ছে উৎসাহ, আগ্রহ। আর প্যাশন ছিল মানে কাজ করার জন্য তার মধ্যে প্রচুর আবেগ ছিল কোনো কাজ করার। তো এই 3টা জিনিস তিনি এখন বার্ধক্য অবস্থায় এসে হারিয়ে ফেলেছেন। তাই তিনি স্মৃতিচারণ করেন আর সেই ফেয়ার ইউথকে, সুন্দর যৌবনকে তিনি বারবার মনে করেন স্মৃতিতে, এবং এই ইউথকে, ফেয়ার ইউথকে অর্থাৎ যৌবনের সৌন্দর্যকে অ্যাড্রেস করেই তুমি তুমি করে, দাও মানে হচ্ছে তুমি। এই কবিতাটা স্টার্টিং লাইনে তোমরা দাও পাবে, THOU, দাও মানে হচ্ছে তুমি। তো তুমি কাকে বলছেন? কবি কাউকে তো অ্যাড্রেস করবেন, কবি কাউকে তো সম্বোধন করবেন তুমি বলে। আসলে এই তুমিটাকে না একটা সিম্বলিক ফেয়ার ইউথকে বোঝাচ্ছে। অনেকেই, যদিও এটাকে নিয়ে একটা বিতর্ক আছে, কেউ কেউ বলে যে এই কবিতাগুলি কাকে অ্যাড্রেস করছে না মিস্টার WH-কে, রিসলে হেনরিকে, কিন্তু এই ব্যাপারে কোনো কনফার্ম ডকুমেন্টস সেরকম নেই। তবে এইটুকু একদম বলা যায় যে বারবার তিনি ইউথকে সম্বোধন করে কবিতাটা লিখছেন, সুতরাং তার কল্পনার মধ্যে তিনি খেয়াল করছেন, মনে করছেন, স্মরণ করছেন এবং সেই রঙিন দিনগুলিকে তিনি এখন মিস করছেন, এবং সেই জন্যই তাকে, অর্থাৎ যৌবনের যে ফেয়ার ইউথ, সেই যৌবন, সুন্দর যৌবনের দিনগুলিকে এখন কবি স্মরণ করছেন এবং কবিতা লিখছেন তুমি তুমি করে। তারপরে আরও 126 থেকে 127 থেকে 154 পর্যন্ত যে সনেটগুলি, এই সনেটগুলি তার বার্ধক্য অবস্থাকে নিয়ে তিনি লিখেছেন। এই বার্ধক্য অবস্থা মানে জীবন নিরানন্দময়, জীবনটা এখন বিষণ্ণ, গ্লুমি হয়ে গেছে, বিষাদ এসেছে জীবনে, স্বাদবিহীন একটা জীবন হয়ে গেছে। তাই তিনি এখানে একটা চরিত্র সৃষ্টি করেছেন, যেটা হচ্ছে ব্ল্যাক লেডি। যেমন ইউথ, ফেয়ার ইউথ, সেইরকম ব্ল্যাক লেডি। তো এই ব্ল্যাক লেডিকে তিনি তুলনা করছেন কার সঙ্গে? না বার্ধক্যের সঙ্গে। আর ফেয়ার ইউথকে তুলনা করছে কিসের সঙ্গে? না ইউথের সময়টার সঙ্গে। তাহলে আশা করি বোঝা গেল যে এই কবিতাটি কাকে সম্বোধন করে লেখা হয়েছে, ফেয়ার ইউথকে। সেই জন্য কবিতাটিতে বারবার দাও দাও, THOU, দাও মানে তুমি। এটা হচ্ছে আর্কাইক ফর্ম অফ ইংলিশ। এই দাও শব্দটার আরেকটা শব্দ আছে দাই, THY, দাই মানে তোমার, দাই মানে তোমার। আরেকটা শব্দ আছে দি, THEE, দি মানে তোমাকে। এইগুলো সব আর্কাইক ফর্ম অফ ইংলিশে লেখা। আর্কাইক ফর্ম অফ ইংলিশ মানে কি বলতো? ইংলিশের প্রাচীনতম রূপ। এবং ইংলিশের এই প্রাচীনতম রূপগুলি ব্যবহার করতেন কে? না শেক্সপিয়ার। তো ইউর তিনটা ফর্ম আছে। এখন আমরা ইউর সাধারণত একটাই ফর্ম ব্যবহার করি, কিন্তু আর্কাইক ফর্ম অফ ইংলিশে 3টা তুমি থাকে। একটা হচ্ছে দাও মানে প্রকৃত অর্থেই তুমি, আর দাই মানে তোমার, আর দি মানে তোমাকে। এই কবিতাটাতে দাওটা আমি এই জন্য রিপিট করছি, দাও শব্দটা তোমরা বারবার পড়বে। চলো তাহলে এরপর দেখে নেওয়া যাক তোমাদের এই টেক্সট বইটাতে অ্যাবাউট দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতাটা সম্পর্কে যা কিছু দেওয়া আছে সেটা একটু জিস্ট করে পড়ে নিই, কারণ এই জায়গাটা না পড়লে কবিতাটা বুঝতে অসুবিধা হবে। এই জায়গাটা জানা থাকলে কবিতাটা বুঝতে সুবিধা হবে। চলো। সনেট 73 রিফ্লেক্টস অন এজিং, মর্টালিটি অ্যান্ড প্যাসেজ অফ টাইম। অর্থাৎ এই যে সনেট 73 আমরা পড়ছি, এইটার মাধ্যমে প্রথমে বোঝাচ্ছে বার্ধক্যকে, তারপর বোঝাচ্ছে মর্টালিটি অর্থাৎ মৃত্যু যে আছে সেই ব্যাপারটাকে বোধ করা, মানে বুঝতে পারা।
তারপর কি না প্যাসেজ অফ টাইম। প্যাসেজ মানে হচ্ছে প্রবাহ, অর্থাৎ সময়ের প্রবাহ। সময় একটা নির্দিষ্ট গতিতে একটা দিকে প্রবাহিত হচ্ছে, আর সময়ের সঙ্গে বাকি যে জিনিসগুলো রয়েছে তারাও কিন্তু সঙ্গে সঙ্গে এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে সমস্ত কিছুই প্রবাহিত হচ্ছে। তো এই জিনিসটা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে এই 73 সোনেটটার মধ্যে। কেমনভাবে দেখে নাও। ইউজিং পাওয়ারফুল ইমেজারি অফ অটাম, অর্থাৎ খুব শক্তিশালী ইমেজারি তিনি ব্যবহার করেছেন। ইমেজারি মানে হচ্ছে চিত্রকল্প। চিত্রকল্প মানে কি? ছবি। ছবি মানে আঁকা ছবি না, ছবি মানে শব্দের দ্বারা আঁকা ছবি, অর্থাৎ লেখে যে ছবি তৈরি করা হয় সেইটাকেই বলা হয় ইমেজারি বা চিত্রকল্প। তো খুব সুন্দর চিত্রকল্পের মাধ্যমে কবি প্রথমেই দেখিয়েছেন অটামকে এঁকেছেন। অটাম মানে হচ্ছে শরৎ ঋতু। শরৎ ঋতু মানে আমাদের এখানকার শরৎ না, শরৎ ঋতু হচ্ছে কোন জায়গার না শীত প্রধান দেশের শরৎ ঋতু। ইউরোপ মহাদেশের বেশিরভাগ যারা উচ্চ অক্ষাংশে আছে সেই উচ্চ অক্ষাংশের দেশগুলির শরৎ ঋতুর কথা বলছে। উচ্চ অক্ষাংশের দেশগুলিতে শরৎ ঋতুতে গাছের সমস্ত পাতা ঝরে যায়, অথবা গাছের পাতাগুলো সম্পূর্ণরূপে হলুদ হয়ে যায়। তো প্রথমেই কবি ইমেজারির মাধ্যমে অর্থাৎ চিত্রকল্পের মাধ্যমে সেই শরৎ ঋতুকে বোঝাচ্ছেন। কিসের সঙ্গে তুলনা করে না কবির বয়সের যে বয়স অর্থাৎ বার্ধক্যকে, কবির বার্ধক্যকে তুলনা করার জন্য। অর্থাৎ কবির এখনের যে বয়স, যে বৃদ্ধ বয়স, সেই বৃদ্ধ বয়সে তারুণ্যের মতো এখন আর আনন্দে নেই। কীরকম না এখনের জীবনটাতে কি না পাতাগুলো পুরোপুরি হলুদ হয়ে গেছে, সেই ব্যাপারটা বুঝাচ্ছেন। আর আরও একটা জিনিস মনে রেখো, অটাম মানে বারবার বলছি পাতা ঝরা একটা ঋতু, কোথাকার না শীত প্রধান দেশগুলির যে সময় সেই সময়টাকে নির্দেশ করছে। তারপর টুয়াইলাইট। টুয়াইলাইট মানে হচ্ছে গধূলি বেলা। গধূলি বেলা মানে কি? জীবনের যে সায়াহ্ন অর্থাৎ জীবনের যে শেষ সময়, দ্য এন্ড অফ দ্য লাইফ, অর্থাৎ বার্ধক্যকে বোঝাই। তো এই বার্ধক্যের মানে বার্ধক্যটাকে তিনি টুয়াইলাইটের মাধ্যমে, টুয়াইলাইট মানে গধূলি বেলার সঙ্গে তুলনা করছেন। গধূলি কোনটা না দিনের শেষে সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে লাল আভা দেখতে পাওয়া যায় সেই লাল আভাকে আমরা কি বলি? গধূলি। এবং এই গধূলিকে আমরা কিসের সংকেত ভাবি না এরপর গধূলি হয়েছে তার মানে রাত নেমে আসবে। তো এই কবিতাটাতেও সেই জিনিসটাই ফুটে উঠেছে। কীরকম? এখন চলছে গধূলি অর্থাৎ দিনের শেষ, জীবনের শেষ। কবির জীবনের সঙ্গে যদি তুলনা করি তাহলে এখন চলছে গধূলি বেলা, কবির জীবনের শেষ বেলা। আর কিছুক্ষণ পরেই অন্ধকার রাত্রি নেমে আসবে। অন্ধকার রাত্রি মানে হচ্ছে মৃত্যু, অর্থাৎ তার কাছে একটা চিরন্তন ঘুম আসবে এবং চিরদিনের অন্ধকার আসবে এই টুয়াইলাইটের পরে। টুয়াইলাইট মানে গধূলি। তারপর এখানে আরও একটা ইমেজারি ব্যবহার করা হয়েছে, যে ইমেজারিটা হচ্ছে ডাইং ফায়ার। ডাইং ফায়ার মানে হচ্ছে প্রায় নিভে যাওয়া আগুন, অর্থাৎ যে আগুন এখনও সম্পূর্ণরূপে নেভেনি কিন্তু সামান্য এবং ধিকি ধিকি করে আগুনটা জ্বলছে, তার মধ্যে আর জ্বালানি কিন্তু নেই। এই জিনিসটার জন্য তিনি ব্যবহার করেছেন ডাইং ফায়ার শব্দটাকে, তার বার্ধক্যের সময়টাকে বোঝানোর জন্য, মানে শেষের দিনগুলোকে বোঝানোর জন্য। অর্থাৎ এখন আর সেই তারুণ্যের আগুন নেই, বার্ধক্যে পৌঁছে গেছি। তারুণ্যের যে আগুন দাউ দাউ করে জ্বলতো সেই আগুন আর নেই, সেই আগুন আজ কি হয়েছে না প্রায় নিভে যাওয়া অবস্থায় পৌঁছে গেছে। এই তিনটি চিত্রকল্প ব্যবহার করেছেন, অটাম, টুয়াইলাইট এবং নিভে যাওয়া আগুন। অটামের সঙ্গে তুলনা করেছে তার বার্ধক্যটাকে, টুয়াইলাইট মানে তার দিনের শেষের বেলাটাকে বোঝাচ্ছেন, এবং আগুন যে শেষ যে ডাইং ফায়ার সেই ডাইং ফায়ারের মাধ্যমে বোঝাচ্ছে যে তার জীবনের যে মানে স্থায়িত্ব আর বেশিক্ষণ নেই, কিছুক্ষণের মধ্যেই ওটা নিভে যাবে। নেক্সট কি? শেক্সপিয়ার কম্পেয়ার হিজ এজিং সেলফ টু দ্য নেচার্স ডিক্লাইন। অর্থাৎ শেক্সপিয়ার তার যে বার্ধক্যকে সেই বার্ধক্যকে তুলনা করেছেন নেচার্স ডিক্লাইন। প্রকৃতির যে প্রাকৃতিকভাবে পতন হয় সব জিনিসের, প্রাকৃতিকভাবে সমস্ত কিছুর এই প্রকৃতির পতন হয়, এবং সেই পতনকেই তিনি তুলনা করছেন তার জীবনের সঙ্গে। অর্থাৎ তার জীবনটাও প্রকৃতির সৃষ্টি এবং সেই প্রকৃতির নিয়ম অনুসারে তার জীবনটাও ধ্বংস হয়ে যাবে। এই জিনিসটাও তিনি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। নেক্সট দেখে নাও। দ্য পোয়েম সাজেস্ট দ্যাট দ্য অ্যাওয়ারনেস অফ লাইফস ট্রানজিয়েন্স ডিপেন্ডস লাভ। এর মাধ্যমে বোঝাচ্ছে যে অ্যাওয়ারনেস অফ ডেথ, যখন মানুষ ডেথ বা মোর্টালিটি সম্পর্কে, ডেথ মানে মৃত্যু সম্পর্কে যখন মানুষ সচেতন হয় তখন কিন্তু তার জীবনের প্রতি
ভালোবাসা আরও গভীর হয়ে যায়। যখন মানুষ বুঝতে পারে এই জীবনের ট্রানজিয়েন্সকে, ট্রানজিয়েন্স শব্দটার অর্থ হচ্ছে ক্ষণস্থায়িত্ব, অর্থাৎ কোনো মানুষ যদি তার জীবনের ক্ষণস্থায়িত্বকে বুঝতে পারে তাহলে কিন্তু তার জীবনের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়। এবং এই কবিতার শেষ দুটো রাইম কাপলেটে, শেষ দুটো যে লাইন, সেই দুটো লাইনে কিন্তু সেটাই প্রকাশিত হচ্ছে। অ্যাজ উই চেরিস্ট হোয়াট মাস্ট ইভেনচুয়ালি বি লস্ট, আমরা যা কিছু বহন করছি নিজের সঙ্গে সব কিছুকেই ধীরে ধীরে আমাদেরকে হারাতে হবেই। তো এই বোধটা যখন আমাদের কাছে আসে তখন আমাদের কাছে যেটুকু যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা ভালোভাবে এনজয় করতে পারি, এবং সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন উইলিয়াম শেক্সপিয়ার আমাদের কবিতা সনেট নাম্বার 73-তে। এরপর আমরা লাইন বাই লাইন কবিতাটা পড়ব। দ্য টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, দ্যাট টাইম অফ ইয়ার, বছরের সেই সময়টাকে, দাও, আগেই বলেছি দাও মানে তুমি, তুমি বছরের সেই সময়টাকে, মেস্ট হয়তো, মেস্ট মানে মে থেকে মেস্ট হয়েছে, মেস্ট হয়তো, ইন মি আমার মধ্যে, বিহোল্ড দেখতে পাচ্ছ, অর্থাৎ পুরো জিনিসটাকে যদি আমি সাজাই তাহলে মানেটা এইরকম হয়, তুমি আমার মধ্যে বছরের সেই সময়টাকে দেখতে পাচ্ছ। কোন সময়টা? দেখো পরের লাইনটাতে দিয়েছে, হোয়েন ইয়েলো লিভস, যখন হলুদ পাতাগুলি, অর নান, অথবা একটাও পাতা নেই, অর্থাৎ এমন একটা গাছ যেখানে হয়তো পাতাগুলো হলুদ হয়ে গেছে, অর নান, অথবা একটাও পাতা সেখানে নেই, অর ফিউ ডু হ্যাং, অথবা হয়তো দু একটা কোনো রকমে এখানে ওখানে ঝুলে আছে, সেই সময়টাতে তুমি আমাকে দেখছো। হে তারুণ্যের সময়, কাকে অ্যাড্রেস করছে? না সেই যৌবনকালের সময়কে। দেখো হে যৌবনকাল, তুমি দেখতে পাচ্ছ আজকে আমার মধ্যে যে পাতাগুলি আছে, অর্থাৎ আমার মধ্যে যেটুকু আনন্দের আভা আছে সেটা কিন্তু একদম হালকা বা প্রায় নেই বললেই চলে, অর্থাৎ আমার জীবনে এখন আর সবুজ পাতা নেই। দেখো তারুণ্য, তোমাকে ছেড়ে এসেছি, আজকে আমি বৃদ্ধ, তুমি দেখতে পাচ্ছ তোমার সঙ্গে সঙ্গেই আমি এসেছি, তোমাকে ছেড়ে এসেছি, তোমাকে আমি মিস করছি। কাকে বলতো? না ওই ইউথ, ফেয়ার ইউথকে, অর্থাৎ সেই তার কবির আনন্দময় যৌবনকে। নেক্সট দেখো, আপন দোজ বজ হুইচ সেক অ্যাগেনস্ট দ্য কোল্ড, আপন দোজ বজ, ওই যে বজ মানে শাখা প্রশাখা, আপন মানে ওপরে, আর দোজ মানে ওইগুলি, তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়ালো, অর্থাৎ ওই শাখা প্রশাখাগুলির ওপরে, হুইচ সেক অ্যাগেনস্ট দ্য কোল্ড, যেগুলি সেক মানে আন্দোলিত হওয়া বা নড়াচড়া করা, যেগুলি আন্দোলিত হচ্ছে বা নড়ছে চড়ছে, এগেনস্ট দ্য কোল্ড, নড়ছে চড়ছে মানে কাঁপছে, যেগুলি প্রচণ্ড ঠান্ডায় আজকে কাঁপতে শুরু করেছে। অর্থাৎ আমার মধ্যে একসময় তারুণ্য ছিল, কিন্তু আজকে সেই তারুণ্য আমার নেই। এবং সেই কথাটা কাকে বলছে? না তার আগের যে পেরিয়ে আসা যুবক সময়, যৌবনের সময়, সেই সময়টাকে এখন বার্ধক্যে উপনীত হয়ে বার্ধক্য বলছে। কাকে? না তার আগেকার ইউথটাকে, তার আগেকার যৌবন, সুন্দর আনন্দময় রঙিন সময়টাকে। বোঝা গেল আশা করি। নেক্সট দেখো, বেয়ার রুইন্ড স্কয়ার হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং। দেখো বেয়ার, এখন আমি নগ্ন, আমি মানে গাছটা, এখন কবি নিজেকে গাছ হিসাবে তুলনা করছেন। কিসের গাছ? না বসন্তের পাতা ঝরে যাওয়া গাছ। আগে বলেছি আমাদের প্রথম যে 4 লাইন পড়বো সেটাই উল্লিখিত রয়েছে। বেয়ার রুইন্ড, বেয়ার মানে খালি বা নগ্ন, রুইন্ড মানে ধ্বংসপ্রাপ্ত, আর কয়ার্স মানে হচ্ছে গির্জা, অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত এবং নগ্ন গির্জা, যেখানে কি হতো? হোয়ের লেট দ্য সুইট বার্ড স্যাং, যেখানে একটা সময় ছিল সুইট বার্ড, অর্থাৎ খুব সুন্দর গাইয়ে পাখিরা মধুর গান করত। অর্থাৎ তারুণ্য এমন একটা সময় ছিল যখন কি ছিল না আমার কাছে এনার্জি ছিল, এনথুসিয়াজম ছিল, এনথুসিয়াজম মানে উৎসাহ ছিল, আর প্যাশন অর্থাৎ কাজ করার প্রচণ্ড আগ্রহ ছিল, প্রচণ্ড আবেগ ছিল কাজ করার, এবং জীবনটা রঙিন ছিল, কত আনন্দময় ছিল। এখন আর সেই রঙিন নেই। একটা সময় এই যে গির্জা, যেটাকে আমি বলছি পাতাহীন গাছ,
পাতাহীন গাছের সঙ্গে তুলনা করছে, ধ্বংসপ্রাপ্ত গির্জার সঙ্গে তুলনা করছে, এবং এই ধ্বংসপ্রাপ্ত গির্জায় একটা সময় খুব সুন্দরভাবে মধুর পাখিরা গাইতো, কিন্তু আর এখন কেউ গায় না, আমি তখন বৃদ্ধ হয়ে গেছি। এই জিনিসটা বোঝাচ্ছেন কোথায় না 4th লাইনটাতে। তারপর দেখো, ইন মি দাও সিস্ট দ্য টুয়াইলাইট অফ সাচ ডে, আমার মধ্যে, ইন মি আমার মধ্যে, দাও সিস্ট তুমি দেখতে পাবে, দ্য টুয়াইলাইট সেই গধূলি বেলা। আমি তোমাদেরকে বললাম না সেকেন্ড স্ট্রেঞ্জাতে কবির যে শেষ সময়টাকে, অর্থাৎ বেলা শেষটাকে, শেষের বেলাটাকে তিনি টুয়াইলাইটের সঙ্গে অর্থাৎ গধূলির সঙ্গে তুলনা করছেন। তো দেখে নাও কীরকম বলছেন না, ইন মি আমার মধ্যে, দাও সিস্ট তুমি দেখতে পাচ্ছ, দ্য টুয়াইলাইট সেই গধূলি বেলা, অফ সাচ ডে সেই রকম একটা দিনের তুমি গধূলি বেলাকে দেখতে পাচ্ছ, অ্যাজ আফটার সানসেট যেমনটা সূর্যাস্তের পরে হয়, ফেডের মানে হচ্ছে ফ্যাকাশে হয়ে যাওয়া, যেমন সূর্যাস্তের পরে গধূলি বেলায় আলো ফ্যাকাশে হয়ে যায়, সেখানে আলো আর থাকে না, দিন কি হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায় ইন দ্য ওয়েস্ট অর্থাৎ পশ্চিম আকাশে। পশ্চিম আকাশে সূর্যাস্তের পরে যখন গধূলি হয়ে যায় তখন আকাশটা ফেড মানে হচ্ছে ফ্যাকাশে, ফ্যাকাশে হয়ে যায় অর্থাৎ নিরানন্দময় হয়ে যায়। তেমনি কবির জীবনটাও এখন বার্ধক্যে উপনীত হয়ে অত্যন্ত নিরানন্দময় হয়ে গেছে, এই জিনিসটাই তিনি প্রকাশ করছেন এই জায়গাটাতে। যদি কোথাও অসুবিধা থাকে তবে আমাকে বলবে কিন্তু। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডোথ টেক হেওয়ে, হুইচ বাই অ্যান্ড বাই মানে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, ধীরে ধীরে কি করছে না অন্ধকার কালো রাত্রি নেমে আসছে, ধীরে ধীরে অন্ধকার কালো রাত্রি নেমে আসছে, কিসের মাধ্যমে, সেই গধূলি বেলার মাধ্যমে, কারণ গধূলির পরেই কে আসবে, রাত আসবে, সেই জন্য বলছেন। অ্যান্ড ডোথ টেক অ্যাওয়ে, সে কি করছে আমার কাছ থেকে সেই গধূলি বেলার ফ্যাকাশে জীবনটাও ধীরে ধীরে কেড়ে নিচ্ছে, এবং কোথায় নিয়ে যাব বলছে, কোথায় নিয়ে যাবে না ব্ল্যাক নাইট অর্থাৎ মৃত্যুর জগতে, অন্ধকার রাত্রিতে। অন্ধকার রাত্রি বলতে এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে, ডেথকে বোঝানো হয়েছে, ডেথ মানে মৃত্যু, অন্ধকার রাত্রি বলতে বোঝানো হয়েছে ডেথকে। আর টুয়াইলাইট মানে জীবনের যে শেষ সময়, সেই শেষ সময়টিকে। এরপর দেখি কি বলছে, ডেথ সেকেন্ড সেলফ অর্থাৎ ঘুম হচ্ছে অর্ধ মৃত্যু, ডেথ সেকেন্ড সেলফ মানে এই আমাদের যে নিদ্রা বা ঘুম, সেই ঘুম হচ্ছে সেকেন্ড ডেথ, অর্থাৎ একটা জিনিস বোঝাচ্ছে ঘুম হচ্ছে সেকেন্ড ডেথ, কিন্তু মৃত্যু হচ্ছে চিরন্তন ঘুম মানে এটার্নাল স্লিপ। ইটার্নাল স্লিপ মানে চিরন্তন ঘুম কোনটা, মৃত্যু, আর ঘুম হচ্ছে কোনটা না ঘুম হচ্ছে অর্ধ মৃত্যু, হাফ ডেথ বা সেকেন্ড ডেথ। দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, দেখো দ্যাট সিলস আপ অর্থাৎ সেই মৃত্যু কি করে, সিলস আপ সমস্ত কিছুকে গুটিয়ে নেয়, অল ইন রেস্ট এবং সবাইকে, রেস্ট মানে এখানে চিরন্তন বিশ্রাম, ইটার্নাল রেস্টের কথা বলছে, অর্থাৎ মৃত্যু সমস্ত কিছুকে গুটিয়ে নেয় কোথায় না তার চিরন্তন বিশ্রামের মাঝখানে, সবাইকে চিরন্তন বিশ্রাম দিয়ে দেয়, এবং আমিও ধীরে ধীরে সেই বিশ্রামের দিকেই এগিয়ে যাচ্ছি। কবি বার্ধক্য মানে কবির বার্ধক্য কাকে বলছে না কবির তারুণ্যকে বলছে, কবির ফেয়ার ইউথ মানে সুন্দর যৌবনকে বলছে। তারপর দেখো, ইন মি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, ইন মি আমার মধ্যে, দাও সিস্ট তুমি দেখতে পাবে, দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার তুমি সেই আগুনের ঝলক তুমি আমার মধ্যে দেখতে পাবে। কোন আগুনের ঝলক একটু দেখে নাও, কোন আগুনের ঝলক, দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ, যে আগুনটা জ্বলছে ছাই এর ওপরে, অ্যাসেস মানে ছাই, কিসের ছাই না অফ ইউথ, যৌবনের ছায়ের উপরে জ্বলছে, অর্থাৎ কবিতার এখন যৌবনকালকে, তার ইউথের যে টাইমটা সেই সময়টাকে তিনি হারিয়েছেন, এবং সেই সময়ের যে শুভ এবং মধুর স্মৃতিগুলি, সেই মধুর স্মৃতিগুলি যখন তিনি চারণ করছেন তখন তার ভেতরে জ্বালা হচ্ছে। কীরকম জ্বালা হচ্ছে না কত সুন্দর মধুর একটা সময় আমি হারিয়ে এসেছি,
এই জন্য কবির মনে জ্বালা হচ্ছে। তাই বলছে সেই আগুনটা কোথায় জ্বলছে না যৌবনের ছায়ের ওপরে, যৌবনের আগুনের ছায়ের ওপরে, অর্থাৎ যৌবন এখন জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আর যখনই কবি মনে করেন সেই সুন্দর দিনগুলির কথা তখনও তার হৃদয় জ্বলে ওঠে এবং জ্বলে ওঠে। তারপর সেই জ্বলার ফলে কি হয় না ছাই তৈরি হয়েছে, আর সেই ছায়ের মধ্যে ধিকি ধিকি করে আগুনটা জ্বলছে। ধিকি ধিকি মানে কোনটা না প্রায় নিভে যাওয়া আগুনটা জ্বলছে। এই প্রায় নিভে যাওয়া আগুন কোনটা না কবির বার্ধক্যের সময়টা, আসন্ন মৃত্যুর সময়টা। ডোথ লাই, ডোথ লাই, এই লাই শব্দটাকে দেখে নাও। সাজেস্ট দ্য বোথ রেস্টিং অ্যান্ড বিং কনজিউমড বাই দ্য পাস্ট। এই যে ডোথ লাই এর মাধ্যমে বোঝাচ্ছে যে আমার মধ্যে এখন দুটো জিনিসই হচ্ছে। সেই আগেকার যে মধুর স্মৃতিগুলি, সেই স্মৃতিগুলিকে মনে মনে করে আমি জ্বলছি। আর আরও একটা জিনিস এখানে প্রকাশিত হচ্ছে কি না এই লাইটার মাধ্যমে অ্যান্ড বিং কনজিউমড বাই দ্যাট পাস্ট, আমি সেই অতীতের আগুনেই আমি এখন কিন্তু জ্বলছি। অ্যান্ড সাজেস্ট বোথ রেস্টিং অন, এবং এই আগুনের ওপরেই আমি আবার বিশ্রামটাও করছি। এই আগুনের ওপরেই বিশ্রামটা করছি বলতে কি বোঝাচ্ছেন তিনি না আজকে যদি আমি বেঁচে আছি, কোনো রসদ যদি বেঁচে থাকার মতো কোনো ফুয়েল, বেঁচে থাকার মতো যদি কোনো জ্বালানি, কোনো ফুয়েল দরকার থাকে, যেটার মধ্য দিয়ে, যে জ্বালানির মধ্য দিয়ে আমি আজকে বেঁচে আছি, যেটাকে কেন্দ্র করে, যেটাকে রোমন্থন করে, অর্থাৎ স্মৃতিকে রোমন্থন করে বেঁচে আছি, সেই স্মৃতিটাও কিন্তু কিসের না ইয়ুথের, অর্থাৎ ইয়ুথের আগুনেই পুড়ছে। সেই সুন্দর যৌবনের যে সময়, সেই সময়টাকে মনে করে কবি এখন দুঃখ পাচ্ছেন। আবার এটাও মনে হচ্ছে যে আমি বেঁচে আছি, তার কারণটাই এখনও পর্যন্ত আমার কাছে ওই স্মৃতিগুলি আমার কাছে আছে বলেই একটুও অন্তত এই জীবনটাকে আনন্দের বলে মনে হচ্ছে। তো আজকের এই জায়গায় আমরা কবিতাটাকে বিরাম করছি। পরবর্তী লাইনগুলিকে নিয়ে আসছি পরের দিন, পরের ক্লাসে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আরও এরকম কবিতা নিয়ে আসবো। যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।